6 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 8টায় কাজী মহুয়া আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। এসপি বাবুল আক্তারের পদত্যাগপত্র 3 মাস পর গ্রহণ, চাকরি থেকে অব্যাহতির প্রজ্ঞাপন। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ হয়নি এখনো, ঈদের দাম স্থিতিশীল রাখতে আরো 1 লাখ টন লবণ আমদানির অনুমোদন। এবং 200-রও বেশি সরকারি কলেজে 4000 শিক্ষকের পদ খালি, শিক্ষা কার্যক্রম ব্যাহত, বিশেষ বিসিএস এর চিন্তা। এসপি বাবুল আক্তারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রটি জানায়, এসপি বাবুল আক্তার চাকরি থেকে অব্যাহতি চেয়ে 24 জুন পদত্যাগপত্র দেন। এর প্রায় 3.5 মাস পর পদত্যাগপত্রটি গ্রহণ করা হলো। গত 5 জুন চট্টগ্রামে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার শিকার হন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 24 জুন তাকে রাজধানীর বনশ্রীর শ্বশুরের বাসা থেকে ডেকে নিয়ে যায় পুলিশ। প্রায় 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফের বাসায় পৌঁছে দেওয়া হয় তাকে। এ সময় বাবুল আক্তার পদত্যাগপত্র দেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান, বাবুল আক্তার নিজেই চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চাকরি থেকে অব্যাহতি পাওয়ার জন্য যে আবেদন করছেন, সেই আবেদনটি মঞ্জুর হয়েছে এবং আজকে আমরা তার কপি হেডকোয়ার্টারে পেয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো কপি। আচ্ছা, তার সঙ্গে কি কোনো কথা হয়েছে, তাকে কিছু জানানো হয়েছে? এটা এখন যথাযথ প্রক্রিয়াটাকে অবহিত করা হবে। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ কার্জন। এত সময় কেন লাগলো পদত্যাগপত্র গ্রহণে? প্রায় 3.5 মাস। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাকে কি জানানো হয়েছে? পুলিশ প্রশাসনে আসলে পদত্যাগপত্রটি গ্রহণের বিষয়টি হচ্ছে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ যেটি বলছে যে আজকে তারা সেই প্রজ্ঞাপন যেটি জারি করা হয়েছে সেটি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে, এখন আজকেই তারা পেয়েছেন। তো এই দেরি হওয়ার কারণ বিষয়টি জানতে চেয়েছিলাম, সেইটি কিন্তু আসলে অনেকদিন, গত 24 জুন সেই পদত্যাগপত্রটি দিয়েছি বলে গণমাধ্যমে খবর এসেছিল এবং আমরাও বিভিন্ন সূত্র থেকে সেই তথ্যটি জানতে পেরেছিলাম, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কেউই আসলে পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউই কিন্তু তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি স্বীকার করেননি। প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 মাস পর স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এক অনুষ্ঠানে এসে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন যে বাবুল আক্তার নিজেই পদত্যাগপত্র দিয়েছেন। তারপরে সেটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু তিনি পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন, সেটি পুলিশ সদর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংস্থাপন মন্ত্রণালয়, সেখানে অনুমোদনে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে তারা প্রজ্ঞাপন জারি করেছেন। এই জন্য একটু সময়ের ব্যাপার। আরেকটি বিষয় হচ্ছে যে বাবুল আক্তার কিন্তু পদত্যাগপত্র দেওয়ার পর আমরা গণমাধ্যমে আবার খবর দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছিলাম বাবুল আক্তার চাকরিতে ফেরত আসার জন্য আরেকটি আবেদন করেছিলেন। তো সেই বিষয়টিও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসলে জানতে চাওয়া হয়েছিল যে সে আবার ফিরে আসতে চায়। তখন বলেছিলেন যে আসলে বাবুল আক্তার দীর্ঘদিন থেকে চাকরিতে অনুপস্থিত এবং এই বিষয়টি আসলে স্বেচ্ছায় একবার পদত্যাগপত্র জমা দিয়েছেন, চাকরি থেকে নিজেও অব্যাহতি চেয়েছেন, তো সেই বিষয়টি আর সুযোগ ছিল না। পুলিশ সুপার বাবুল আক্তারের বর্তমান অবস্থা সম্পর্কে কি আপনার কাছে কোনো তথ্য আছে? হ্যাঁ, বাবুল আক্তার তার যে খিলগাঁওয়ের যে ভুইয়াপাড়া শ্বশুরের বাড়ি আছে, সেই শ্বশুরের বাড়িতে তিনি ঘটনার পর থেকে অবস্থান করছিলেন। প্রথম দিকে পুলিশ প্রহরাও ছিল সেই বাসাতে, কিন্তু তারপরে আমরা যখন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, এর পর দিন থেকে পুলিশের প্রহরাও আসলে উঠে যায়। বাবুল আক্তার সেই বাসাতে আছেন। কিছুক্ষণ আগে বাবুল আক্তারের যে শ্বশুর আছেন মোশাররফ হোসেন ভুইয়া, তার সঙ্গে কথা হয়েছে টেলিফোনে আমার এক সহকর্মীর। তিনি জানিয়েছেন যে আর বাবুল আক্তার এই মুহূর্তে বাসায় নেই, আমাদের সহকর্মীরা সেখানে গেছেন, তবে তারা পরবর্তী এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তর থেকে যেটি জানিয়েছেন, যে ডিআইজি মিডিয়ার সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন তারা পদত্যাগপত্র প্রজ্ঞাপনের যে কাগজটি সেটি পেয়েছেন, যথাযথ প্রক্রিয়ার মধ্যে বাবুলকে জানানো হবে, সেই কাগজটি পাঠানো হবে। তো মুশাররফ করিম বাবুল আক্তারের শ্বশুর, তিনি জানিয়েছেন তারা এখন পর্যন্ত কাগজপত্র পাননি এবং বাবুল আক্তারও কাগজপত্র পাননি। বাবুল আক্তার এই মুহূর্তে বাসায় নেই। বাবুল আক্তার আসলে সেই বিষয়টি তারা যে গণমাধ্যমে খবর দেখেছেন, সেই বিষয়টি যেই মামলাটা নিয়ে আসলে তিনি এতটা আলোচনায় আসেন, তার স্ত্রী হত্যার মামলাটা, সেই মামলাটার তদন্তের সবশেষ অবস্থা আপনি কতটুকু জানেন? মামলার তদন্তে সবশেষ অবস্থা বলা চলে যে কয়েকজন গ্রেপ্তার আছে এবং তারা আদালতে 164 ধারায় জবানবন্দিও দিয়েছিলেন হত্যাকাণ্ডের স্বীকার করে, কিন্তু এখানে যে প্রধান আসামি মুসা, সে তার ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ কোনো তথ্য আসলে দিতে পারেনি। এই মুসাই যারা গ্রেপ্তার হয়েছিল এবং আদালতে 164 বা জবানবন্দি দিয়েছিলেন, তারা জানাচ্ছে যে মুসা তাদেরকে ভাড়া করেছিল। তো এই জায়গায় আসলে তদন্তটি আটকে আছে। মুসাকে পাওয়া গেলে বা পুলিশ বলছে মুসাকে যদি
গ্রেপ্তার করা যায়, তো সেই ক্ষেত্রে আসলে জানা যাবে মুসা নির্দেশটি কোথা থেকে পেয়েছিল, মুসাকে কে নির্দেশ দিয়েছিল হত্যা করার জন্য। তো এই হত্যাকাণ্ডে প্রথম দিকে আসলে ধারণা করা হয়েছিল যে জঙ্গি তৎপরতা বা জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। পুলিশ সেদিকে আসলে তদন্তটি শুরু করেছিল, সেই সন্দেহের নিয়েই কিন্তু তদন্ত শুরু করেছিল। কিন্তু কিছুদিন পরে আসলে পুলিশ জানায় যে এটা আসলে ভাড়াটিয়া কিলারের মাধ্যমে আসলে মিতু খানম বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছিল, এবং সেই জায়গাটিতে তারা যারা হত্যায় অংশ নিয়েছিল সেই মোটরসাইকেলে চড়ে এসেছিল, আমরা যারা সিসিটিভির ফুটেজে দেখেছি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদেরকে যারা ভাড়া করেছিল, যাদেরকে এই পরিকল্পনা অংশ যাকে বলা হচ্ছে মুসা, সেই মুসাকে পুলিশ বলছে যে এখনো পরিকল্পনাকারী একজন, সেই তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো পুলিশ গ্রেপ্তার হয়েছে বা তার অবস্থান কোথায় এই ব্যাপারে বিস্তারিত এখন পর্যন্ত পুলিশ জানে। আরেকটা বিষয় জানতে চাইবো, যদিও আনুষ্ঠানিকভাবে বাবুল আক্তারের সম্পৃক্ততা বা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু সেই সময় গণমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য এসেছিল যে তার সম্পৃক্ততা থাকতে পারে। এখন যখন তিনি আর পুলিশ সুপার নেই, এখন কি তাকে এই মামলায় আসলে নতুনভাবে আসামি করার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা? আসলে বাবুল আক্তার এই ঘটনায় জড়িত আছে বা যেটি বলা হচ্ছে যে মুসা বা যার কথা পরিকল্পনাকারীর কথা বলা হচ্ছে, তাকে যদি পাওয়া যায় এবং তার সেই নির্দেশটি বা সে কার পরিকল্পনায় কার নির্দেশে বা কেন হত্যাকাণ্ড ঘটেছিল সেই জিনিসটি হয়তো পরিষ্কার হবে। একটি জায়গায় তদন্তটি এসে কিন্তু থেমে গেছে। এখন পুলিশ বলছে যদি বাবুল আক্তার, স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু এর আগে বলা হয়েছিল যে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের যেটি কারণ এর আগে জানানো হয়েছিল যে বাবুল আক্তার এই যারা ছিল তাদেরকে বলা হচ্ছে যে বাবুল আক্তারের সোর্স হিসেবে, বাবুল আক্তার যখন পুলিশে কাজ করতেন তখন সোর্স হিসেবে কাজ করত, তাদের কাছ থেকে যে কিছু তথ্য পেয়েছিলেন সেগুলো যাচাই করতেই কিন্তু বাবুল আক্তারকে ডেকে নেওয়া হয়েছিল। বাবুল আক্তারকে আমরা গণমাধ্যমে খবর দেখেছি যে আসলে বাবুল আক্তারকে স্ত্রী হত্যায় গ্রেপ্তার বা এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে কিন্তু পরিষ্কার করে কেউ কিছু জানায়নি যে এই হত্যায় বা স্ত্রী হত্যায় জড়িত থাকার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আনুষ্ঠানিক কিন্তু সেটি কিন্তু বক্তব্য পুলিশের পক্ষ থেকেও দেওয়া হয়নি। যারা চিটং এই ঘটনার তদন্ত করছেন, পুলিশ কমিশনার বা একটা টিম তদন্ত করছে, সেখানে কিন্তু জানানো হয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু সাংবাদিকদের কয়েক দফা জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কিন্তু পরিষ্কার করে কিছু বলেননি। এখন বাবুল আক্তার তারা বলছে যে আসলে তদন্তের গতিতে এগোচ্ছে। বাবুল আক্তারের পদত্যাগের বিষয়টি ভিন্ন, সে নিজের হাতে পদত্যাগপত্র লিখেছেন এবং সেটি জমা দিয়েছেন, সেই সঙ্গে তদন্ত আসলে কিছু হয় না, তদন্তের গতিতে চলবে। যে পরিকল্পনাকারী কথা বলা হচ্ছে তাকে পাওয়া গেলে। আরেকটা বিষয় জানতে চাইবো, যে সময়ে বাবুল আক্তার পদত্যাগ করলেন ঘটনা ঘটার সম্ভবত 7-8 দিনের মধ্যেই আমার যতটুকু মনে পড়ছে, তখন বলা হয়েছিল যে তিনি আবেগপ্রবণ হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা এখনই বিবেচনা করা হচ্ছে না, সময় নেওয়া হবে। পরবর্তীতে তিনি যখন আবার চাকরিতে ফেরত যেতে চাইলেন, সেই বিষয়টি কেন বিবেচনায় নেওয়া হলো না, আপনার কি মনে হচ্ছে? মহুয়া 7 থেকে 8 দিন নয়, 5 তারিখ ঘটনা ঘটেছে। সেটি বাবুল আক্তার পদত্যাগপত্র জমা দিয়েছেন 24 বা 25 তারিখ। এবং যে আবেগের কথাটি বলা হচ্ছে সেটি আসলে পুলিশ সদর দপ্তর বা পুলিশের পক্ষ থেকে কিন্তু কেউ বলা হয়নি। তারপরে সেটি বলা হচ্ছিল যে বাবুল আক্তার ফেসবুক স্ট্যাটাসে বা বাবুল আক্তারের পক্ষে থেকেই বলা হচ্ছিল যে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। তো বাবুল আক্তার কিন্তু আবার ফেরত যেতে চেয়েছিলেন, কিন্তু সেটি হয়তো পদত্যাগপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আবেগ অনুভূতির বিষয় নয়, বাবুল আক্তার যেটি সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগপত্র যেহেতু নিজের হাতে জমা দিয়েছেন, পদত্যাগপত্র করতে চেয়েছেন, অব্যাহতি চেয়েছেন, সেই তার প্রক্রিয়াটি কিন্তু সেটি সামনের দিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেটি কিন্তু পাঠানো হয়। এখন বলা হচ্ছে যে বাবুল আক্তার, যেটি বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল যে বাবুল আক্তার হত্যায় জড়িত থাকতে পারে, যদি সেটি সত্য হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তো বাবুল আক্তার চাকরি থেকে অব্যাহতি বা চাকরি থেকে গ্রেপ্তার বা সে বিষয়টি তো আসবেই সামনে। তো এটি অপেক্ষা করতে হবে। মামলার যেহেতু একজন পরিকল্পনাকারী বলা হচ্ছে, তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি এবং বাবুল আক্তারকে আজকে অব্যাহতি দেওয়া হলো। তদন্ত কোন পর্যায়ে আছে সেটি হয়তো সামনের দিকেই আগাবে, আমরা দেখি, একটু অপেক্ষা করি যে আসলে বিষয়টি কোন দিকে যায়। অনেক ধন্যবাদ আমাদের এই তথ্যগুলো দেওয়ার জন্য। এডিটর স্পিকে একটা বিরতি নিচ্ছি। ঈদের আর 1 সপ্তাহ বাকি থাকলেও এখনো কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়নি। উপযুক্ত মূল্য নির্ধারণে সোমবার ব্যবসায়ীদের 48 ঘন্টা সময় বেঁধে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছেন তিনি। দেশের চামড়ার মোট চাহিদার বেশিরভাগের যোগানই আসে কোরবানির পশু থেকে। খুচরা বিক্রেতাদের কাছ থেকে কেনার জন্য প্রতি বছর এই দাম নির্ধারণ করে দেন চামড়া ব্যবসায়ীরা। এবার কোরবানির পশুর চামড়ার দর গতবারের চেয়ে কমানোর প্রস্তাব আছে ব্যবসায়ীদের। ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, গত বছর ঢাকায় গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা, আর ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছিল 40 থেকে 50 টাকা।
কোরবানি ঈদে দাম স্থিতিশীল রাখতে আরো 1 লাখ টন লবণ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। পাশাপাশি মশলা সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে 3200 মনিটরিং টিম। দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। টানা বৃষ্টিতে গত মৌসুমের মতো এবারও ব্যাহত হয়েছে লবণের আবাদ। এই সুযোগে কৃষকদের কাছ থেকে সস্তায় কেনা লবণ বেশি দামে বাজারে ছাড়ছেন মজুতদারেরা। বাজারে কেজি প্রতি লবণের দাম এখন 40 টাকার উপরে। পার কার্টনে আপনার দেখা গেছে এসিআই লবণে 200-300 টাকা বাড়ে গেছে। আপনার গায়ের রেট 42 টাকা কি 45 টাকা এরকম হবে। মানুষে কি করবো দিশ পাইতে আছে না, শুধু কুরবানি উপলক্ষে না, কুরবানি 2 মাস আগে এই অবস্থা ছিল। কোরবানির চামড়া সংরক্ষণে এরই মধ্যে ভারত ও মিয়ানমার থেকে আমদানি হয়েছে 1.5 লাখ টন লবণ। ব্যবসায়ীদের সংখ্যার কথা মাথায় রেখে আরও 1 লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের লবণের দাম একটু বাড়ছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগে 1.5 লক্ষ টন আমদানির কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে, এখন লবণ আসবে। আজকে আবার আমরা সিদ্ধান্ত নিয়েছি শিল্প মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে আরও 1 লক্ষ টন লবণ আমরা আমদানি করব, যাতে খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে সবকিছু শেষ করে আমরা লবণটা আমদানি করতে পারি। মশলা সহ ঈদের অন্যান্য পণ্যের দাম সহনীয় রাখতেও কাজ করছে সরকার। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমাদের যা যা করণীয় আমরা তা করেছি। আমরা চাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে স্বাভাবিক থাকে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণে চলতি বছরে 3200 মনিটরিং টিম কাজ করছে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি পশু চামড়ার দাম এখনো নির্ধারণ হয়নি। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াতুল্লাহ, উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং যশোর থেকে জেলা চামড়া মালিক সমিতির সহসভাপতি শেখ মমিনুল মজিদ পলাশ। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। চামড়ার দাম নির্ধারণে আপনারা এখনো কেন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না? আপনাদের 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, আপনারা কি কোনো কাছাকাছি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন? ধন্যবাদ। আসলে আমরা চামড়ার দামটা সবসময় ঈদের 1 দিন থেকে 2 দিন আগে দিয়ে থাকি। গতকালকে মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের যে মিটিং হয়েছিল, মন্ত্রী মহোদয় আমাদেরকে বলেছিলেন 48 ঘন্টার ভিতরে যেন দামটা নির্ধারণ করা হয়। তারই আলোকে আমরা আগামীকালকে 5:30টায় আমরা একটা মিটিং করব। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে আমরা ওই দামটা আমাদের সচিব মহোদয়, বাণিজ্য সচিব মহোদয় জনাব হেদায়েতুল্লাহ আল মামুনকে আমরা জানিয়ে দেব। আপনারা দাম কমানোর কথা বলছেন, গতবারও বলেছেন, এবারও বলছেন, এটা ঠিক কি কারণে বলছেন? দেখেন, গত বছর আমাদের যে চামড়াগুলা কেনার পরে আন্তর্জাতিক বাজারে কিন্তু চামড়ার দাম কমে গিয়েছে। আপনারা দেখতে পারবেন চামড়াটা আসলে বাজারটা নিয়ন্ত্রণ করে আমেরিকান হাইটসের দামের উপরে। আমেরিকান হাইটস 2015 সালে যেটা পাউন্ড প্রতি দাম ছিল $106, এটা এখন বিক্রি হচ্ছে প্রায় $70। তো 35% চামড়ার দাম ইন্টারন্যাশনালি কমে গেছে, যার এফেক্ট আমাদের চামড়ার বাজারে অলরেডি পড়ে গেছে এবং আমাদের প্রায় 30 থেকে 35% আমরা অবিকৃত অবস্থা আমাদের ফ্যাক্টরিগুলোতে পড়ে আছে। কিন্তু আমরা যেটা শুনি যে বাংলাদেশের যে চামড়ার মান সেটা খুবই উন্নত গ্রেডের বলা হয়ে থাকে, সেক্ষেত্রে চামড়া বিক্রিতে খুব একটা নাকি সমস্যা হয় না। এই বিষয়ে আপনার কি বলার আছে? আমাদের চামড়ার মান ভালো, এটা সত্য। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের চামড়া অনেক ভালো, সেটা আমরা মানি। সেই হিসাবে আমরা চামড়াটা বছরে 55 থেকে 60% চামড়া আমরা কোরবানির সময় মজুত করি। এই চামড়াটা পুরো বছর আমাদের বায়াররা আমাদের থেকে নেয়, আমরা ওদের কাছে বিক্রি করি। আমাদের একটা সমস্যা, আরেকটা সমস্যা হয়েছে আমাদের শিফটিং এর ব্যাপার নিয়ে। আমাদের গত মার্চে আমাদের একটা এরিয়া ট্রেড ফেয়ার হয় হংকংয়ে, ওইখানে আমাদের সবচেয়ে বড় অর্ডার আমরা ওইখান থেকে পেয়ে থাকি। আমাদের এপ্রিলে চামড়া ঢুকানে হাজারবাগ ঢুকবে না এই ধরনের একটা আলটিমেটাম আমাদেরকে দিয়েছিল। ওই ফলে আমাদের হংকংয়ের যে ফেয়ারটা ওইখানে আমরা অর্ডারগুলো আমরা পাই নাই ভালোভাবে, যার কারণে আমাদের এই চামড়াগুলো অবিকৃত অবস্থায় পড়ে আছে। জি সাখাওয়াতুল্লাহ, এটা তো এবারের ঘটনা, আপনারা প্রতিবারই আসলে বলে থাকেন যে বিক্রি হচ্ছে না, দাম কমে যাচ্ছে। আপনি আমাদের সাথে থাকুন। হাসিবুর রহমান, বগুড়ায় চামড়ার বাজার এবার কেমন হতে পারে, কি আভাস দেখতে পাচ্ছেন এবং গতবারের অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে আপনার, কি রকম হবে?
আমি এখন দিনাজপুরে আছি। আপনি জানেন যে দিনাজপুরের যে 10 মাইল পয়েন্ট, সেখানেও কিন্তু কিছু চামড়া কেনা বেচা হয়, বগুড়া হয়। আর উত্তরবঙ্গের সবচেয়ে বড় চামড়ার বাজারটি আসলে নাটোরে, যেখানে সারা বছরই চামড়া কেনা বেচা হয়। আমি কয়েকটি বাজারেই কথা বলেছি, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁর পাশাপাশি বগুড়া এবং নাটোরেও কথা বলেছি। সব জায়গা থেকে একই ধরনের তথ্য দেওয়া হচ্ছে যে আসলে চামড়া এবার কেনার ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা দেখা দেবে, বিশেষ করে লবণের দাম বৃদ্ধি পাওয়াতে। আর পাশাপাশি আরেকটা বিষয় তারা বলছেন যে গত বছর যারা পাইকারি ঢাকা থেকে চামড়া কিনেছেন, এই অঞ্চলের যেসব চামড়া খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতাদের কাছ থেকে যারা চামড়া কিনেছেন ঢাকা ট্যানারি মালিকরা, তাদের অনেকের কাছে এখনো অনেক টাকা পড়ে আছে, যে কারণে পুঁজির একটা সংকট। হাসিবুর রহমানকে আমরা ঠিক শুনতে পাচ্ছি না। আমি যশোরে মমিনুল মজিদ পলাশ, আপনার কাছে জানতে চাইবো যে খুচরা বিক্রেতাদের কাছ থেকে আপনারা যখন চামড়া কিনেন, সেক্ষেত্রে আপনারা কোন সমস্যার মুখোমুখি হন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ হাট এই রাজারহাট, এখানে লক্ষ চামড়ার আমদানি হয়। ছোট ছোট মৌসুমী ব্যবসায়ীরা যারা এই কুরবানির সময় 2-4টা চামড়া কিনে আমাদের বাজারটাকে ট্যানারি অ্যাসোসিয়েশনের যে বেঁধে দেওয়ার নিয়ম থাকে, সেই নিয়মের কোনো তোয়াক্কা না করে মৌসুম ব্যবসায়ীদের কারণে আমরা অনেকটা হতাশার মধ্যে থাকি। বিভিন্ন উচ্চ দামে কেনার ফলে হাটে কিনতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কারণ মৌসুম ব্যবসায়ীদের কারণে এই বাজারটা ওই ট্যানারি অ্যাসোসিয়েশন বেঁধে দেওয়ার দামের সাথে কোনো সামঞ্জস্য থাকে না। ফলে আমরা মধ্যসত্ত্ব থেকে আমরা এই চামড়াটা আমরা ফলপ্রসূ দামে কিনতে পারি না। সাখাতুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাইবো, যেটা শেখ মমিনুল মজিদ পলাশ বলছিলেন যে যারা খুচরা ব্যবসায়ী, মৌসুমী ক্রেতা যারা ক্রেতা, তারা যে দামটা নির্ধারণ করছে সেটা ট্যানারি অ্যাসোসিয়েশন যে দাম বেঁধে দেয় সেটার সাথে আসলে কোনো সামঞ্জস্য থাকে না, যার কারণে একটা ক্ষতির মুখে পড়তে হয় আপনাদের। এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এর মধ্যে? হ্যাঁ, এটা সত্য যে ওদের সাথে আমাদের দামে ওরা আসলে চামড়া আমরা যে রেট দিয়ে থাকি ওটা আসলে ওরা বুঝে না। আমাদের সাথে যারা পুরো বছর ব্যবসা করে, আমাদের যারা ব্যাপারী আমাদেরকে চামড়া সাপ্লাই দেয়, ওরা কিন্তু আমাদের সাথে ওদের সাথে কোনো সমস্যা হয় না। যারা সিজনাল ব্যবসায়ী, ওরা চামড়া ফুডও বুঝে না, ওরা সাইজও বুঝে না, গ্রেডিংও বুঝে না, কিছুই বুঝে না, যার কারণে ওরা অনেক বেশি দামে চামড়া কিনে তারপরে ওরা বিক্রি করতে যায়। অনেক সময় বলে যে আমাদের লস হয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, বিভিন্ন অভিযোগ তখন ওদের থেকে আসতে থাকে। আমি একটু, হাসিবুর রহমান, আপনি বলছিলেন যে পুঁজির বিষয়টা, পুঁজি সংকটে পড়ে যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা, সেই বিষয়টা একটু শুনতে চাইবো। যেটা আপনাকে জানাচ্ছিলাম যে গত বছর যারা এই অঞ্চল থেকে চামড়া ঢাকার ট্যানারি মালিক বা পাইকারদের কাছে পাঠিয়েছিলেন, তাদের অনেকেই কিন্তু এখন পর্যন্ত তাদের পাওনা টাকা পায়নি। আমি কথা বলেছি একটু আগে বগুড়ার একজন চামড়া ব্যবসায়ী নেতার সাথে, তিনি যেটা বলছেন যে তার ব্যক্তিগত পাওনা এখনো রয়েছে 56 লাখ টাকার মতো। একই অবস্থা নাটোরের ব্যবসায়ী। আপনাকে জানিয়ে রাখি যে নাটোর কিন্তু উত্তরবঙ্গের সবচেয়ে বড় চামড়ার বাজার, যেখান থেকে কয়েকশো কোটি টাকার চামড়া কেনা বেচা হয় প্রতি ঈদে এবং তার আগে পরে। একই অবস্থা আমি জানতে পেরেছি ঠাকুরগাঁতে যিনি চামড়া ব্যবসা সমিতির সভাপতি আছেন সুলতান আলমের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তিনি গত 56 বছর ধরে ব্যবসা করছেন এই অঞ্চলে, তার চামড়া ব্যবসা পূর্বপুরুষদের, সে কারণে তার যে অভিজ্ঞতা, তিনি বলছেন যে এই ধরনের ক্রাইসিসে কখনো পড়েনি এবছর যেমনটা তারা পড়েছেন। আর একটা বিষয় তারা বলছেন যে লবণের দাম বেড়ে যাওয়ার কারণে আকার ভেদে এক একটা চামড়ার পিছনে তাদের বাড়তি খরচ হতে পারে 200 থেকে 250 টাকা পর্যন্ত। তারপরে তাদের চামড়া কেনা বেচাটার অনেক কিছুই নির্ভর করছেন ঢাকায় যারা পাইকারি তাদের কাছ থেকে চামড়া কেনেন তাদের উপরে। আর এইখানে যেটা জানিয়েছে যে ঢাকার ব্যবসায়ীদের কাছে তাদের বড় অঙ্কের পুঁজি আটকে গেছে। হাসিবুর, আরেকটা বিষয়, লবণ এবার আমদানি করা হচ্ছে, নিশ্চয়ই এটার একটা প্রভাব আমরা দেখতে পাবো। সিন্ডিকেট করে যে বাজার নিয়ন্ত্রণ করা হয়, সেটা ঠেকানোর কোনো উদ্যোগ আপনি উত্তরাঞ্চলের বাজারগুলোতে কোথাও লক্ষ্য করেছেন কিনা? সিন্ডিকেট করে যেটা করা হয় সেটা কিন্তু নতুন না, এবারও তার বাইরে যাবে না বলে আমার মনে হচ্ছে। আর আপনি যে আমদানি পণ্যের কথা বলছেন, এই আমদানির ক্ষেত্রে যদি কোনোভাবে বন্দরে 1 দিন 2 দিন আটকে দেওয়া যায়, সেটা কোনো একটা কায়দা কৌশল করে, বা যারা আমদানি করছেন বা যারা সরকারের সাথে কাজ করছেন তাদের সাথে যদি যোগাযোগ রেখে কোনোভাবে 1-2 দিন আটকে দেওয়া যায়, এটা কিন্তু একেবারে মাঠ পর্যায়ে এসে পৌঁছাতে ঈদ পার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু লবণের কোনো ষড়যন্ত্রের আভাস দেখছেন? মানে আপনার কেন মনে হচ্ছে যে এরকম হতে পারে, 1-2 দিন আটকে দেওয়া যেতে পারে? না,
এইরকম ষড়যন্ত্রের কথা কিন্তু আমরা বলছি না বা জানতে পারিনি। তবে আপনি চিন্তা করেন বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমি যেখানটাতে আছি দিনাজপুরের এই প্রত্যন্ত অঞ্চল, এখানে আসতেই কিন্তু 2 থেকে 3 দিন যাবে, তারপরে একেবারে চামড়া ব্যবসায়ীদের হাতে পৌঁছাতে আরো সময় লাগবে। আর এর মাঝখানে যাদের যা করা দরকার তারা কিন্তু একটা সুযোগ নেবে এবং এটা নিয়েই থাকে বরাবর। জি, হাসিবুর রহমান আমাদের সাথে থাকুন। মমিনুল মজিদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এবার চামড়ার দর কত নির্ধারণ করলে আপনাদের মনে হবে যে এটা গ্রহণযোগ্য? এটা সম্পূর্ণ জেনারেলি অ্যাসোসিয়েশনের তারা আমরা এখান থেকে কাঁচা চামড়াটা সংগ্রহ করি এবং এই চামড়াটা তাদের ব্যবসার সমস্যাটাকে যদি আমাদের সাথে যোগাযোগ করে যদি একটা দাম নির্ধারণ করে রিজনেবল, আমার ধারণা ভালো চামড়াটা যদি 60 থেকে 70 টাকার মধ্যে ক্রয় করা, তাহলে মনে হয় আমাদের এই অঞ্চলে চামড়া সংগ্রহ করতে আমাদের মোটামুটি সাধারণ যারা ব্যবসায়ী এই ব্যাপারে জড়িত আছে আমাদের জন্য সমস্যা হবে না। জি, 60 থেকে 70 টাকা এটা আপনি যশোরের ক্ষেত্রে বলছেন, ঢাকার বাইরে? জি 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 জি, সাখাতুল্লাহ, হাসিবুর রহমান এবং শেখ মমিনুল মজিদ পলাশ, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এর সাথে এডি টু স্পিকে একটা বিরতি নিচ্ছি। 4000 পদ খালি রেখেই চলছে দেশের 212টি সরকারি কলেজ। পদ খালি থাকলেও হচ্ছে না শিক্ষক নিয়োগ। সংকট নিরসনে বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করছে সরকার। বাড়তে পারে পরবর্তী বিসিএস গুলোতে শিক্ষা ক্যাডারে পদের সংখ্যাও। শিক্ষার্থী 2000, পুরো কলেজ চলছে মাত্র 8 জন শিক্ষক দিয়ে। অথচ লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে থাকার কথা 29 জন শিক্ষক। আমরা গেস্ট টিচার দিয়ে চালাচ্ছি, কোনো সময় হয় ক্লাস, কোনো সময় হচ্ছে না। তো এটা একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে, যে টাকাটা আমরা দিচ্ছি এটাও কিন্তু অবৈধভাবে দেয়া অনেকটা। তো এই টাকা নিয়েও তো একটা সমস্যা পরবর্তীতে অডিট আপত্তি আসতে পারে বা নানা সমস্যা হতে পারে। শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনও হয়েছে দেশের বিভিন্ন কলেজে। আমাদের 3টে বিভাগ, সায়েন্স, কমার্স, আর্টস, তিনটার মোট 9 জন মতো স্যার আমাদের কাছে নেই। আমাদের কোনো শিক্ষক নেই, আমরা কি করব? দেশের 302টি সরকারি কলেজের মধ্যে 212টিতেই রয়েছে শিক্ষক সংকট। প্রায় 4000-এর মতো পদ খালি রেখেই এসব কলেজে চলছে শিক্ষা কার্যক্রম। দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়ে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চিঠি দিয়েছে এসব কলেজ। শিক্ষক নিয়োগে বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনের কথা চিন্তা করছে সরকার, জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। 2017 সালের ডিসেম্বর পর্যন্ত কত পদ খালি হয় সেটা ধরে আমরা চেষ্টা করছি বিশেষ বিসিএস এর মাধ্যমে নিয়োগ এবং এই সমস্ত পদ পূরণের জন্য। পরবর্তী বিসিএস গুলোতে শিক্ষা ক্যাডারে নিয়োগের সংখ্যা বাড়াতে আলোচনা চলছে বলেও জানিয়েছে অধিদপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4000 পদ খালি রেখেই চলছে দেশের 212টি সরকারি কলেজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এস এম ওয়াহিদুজ্জামান। অধ্যাপক ডক্টর এস এম ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে সরকারি কলেজে এই যে শিক্ষক সংকটের কথা আমরা জেনে আসছি, এই শিক্ষক সংকটটার সমাধান কেন করা যাচ্ছে না? এটার দায় আসলে কার? দায় বলা মুশকিল, কারণ হলো যে যখন বেসরকারি কলেজ বা নতুন সরকারি কলেজ হয় তখন পদ সৃষ্টি করা হয় না। এই পদ পরবর্তীতে সৃষ্টি করতে হয় এবং পদ সৃষ্টি না হলেও বিভাগ বা বিষয়ের অনুমতি দেওয়া হয়, ফলে সেখানে শিক্ষক স্বল্পতা থেকে যায়। এ কারণে স্যার, সেক্ষেত্রে আগের এতগুলো পদ খালি, সেই সমস্যার সমাধান না করে নতুন করে আসলে কলেজের অনুমোদন দেয়া বা বিভাগের অনুমোদন দেয়া, এটা কি যুক্তিযুক্ত হচ্ছে? যুক্তিযুক্ত বলা মুশকিল, কারণ হলো যে সেখানে প্রয়োজন রয়েছে, চাহিদা রয়েছে, শিক্ষার্থী রয়েছে। সুতরাং একেবারে যে যুক্তি নেই তা বলা মুশকিল। তবে আমরা চেষ্টা করছি যেখানে শিক্ষক স্বল্পতা রয়েছে সেই শিক্ষক
পূরণ করার জন্য। 34তম বিসিএস এ নিয়োগের জন্য আমরা বলেছিলাম 1150 জনের মতো, কিন্তু সেখানে নিয়োগ হয়েছে 846 জন। আবার 36 বা 37তম বিসিএস এইগুলায় এ পর্যন্ত যে সমস্ত পদ খালি আছে তার জন্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে। স্যার, এই বিসিএস ছাড়া আর কোনো বিকল্প আপনাদের কি পরিকল্পনায় আছে? বিসিএস দিয়ে নিয়োগ বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প চিন্তা করছেন কিনা আপনারা? বিশেষ বিসিএস এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা যেতে পারে, কিন্তু সেখানে 37তম বিসিএস পর্যন্ত যদি নিয়োগ হয়ে যায় তাহলে আমাদের মাত্র 300 মতো পদ খালি থাকে। তো এখন 300 পদের জন্য বিশেষ বিসিএস নিয়োগ দেওয়া মুশকিল। এজন্য আমরা চিন্তা করছি 2018 সাল পর্যন্ত যতগুলা পদ খালি থাকে বা খালি হওয়ার সম্ভাবনা আছে সেরকম একটা হিসাব করে বিশেষ বিসিএস এর মাধ্যমে নিয়োগ দিয়ে এই অবস্থা উত্তরণ করা। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজ সেগুলোতে একটু বেশি সমস্যার কথা আমরা শুনে থাকি, সে বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? বেশি সমস্যা হলো যে ওখানে পদই সৃষ্টি হয়নি। যেমন যে কলেজটি বলল যে তার মোট পদই আছে হয়তো 11টি পদের মধ্যে 9 জন শিক্ষক দেওয়া আছে, কিন্তু এই 11টি পদ নিয়ে যে কলেজটি সরকারিকরণ করা হয়েছিল তারপরে আর পদ সৃষ্টির ব্যবস্থা করা হয়নি। আমরা এখন চেষ্টা করছি প্রায় 10,000 মতো পদ আমাদের নতুন সৃষ্টি করতে হবে। যদি এই পদ সৃষ্টি করতে পারি তাহলে এই অবস্থার অনেকটা উত্তরণ ঘটানো সম্ভব হবে। জনাব ওয়াহিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এর সাথে এডিটর স্পিকার আরেকটা বিরতি দিচ্ছি। চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন সিএনজি অটোরিকশা চালকেরা। যাত্রীদের অভিযোগ, অটোরিকশা মিটারে তো যাচ্ছেই না, বরং ভাড়া নিচ্ছে স্বাভাবিকের চেয়ে 3-4 গুণ বেশি। নগরবাসী বলছে নজরদারি না থাকায় স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন চালকেরা। এদের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামার আশ্বাস দিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে অটোরিকশার ভাড়া তদারকিতে মনিটরিং সেল গঠন করা হচ্ছে, তবে শ্রমিক নেতাদের অভিযোগ অভিযানের নামে পুলিশ চালকদের হয়রানি করে পুলিশ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন, সরকার তো সব পক্ষের সাথে আলোচনা করে ভাড়া নির্ধারণ করে, তারপরও অটোরিকশা কি কারণে মিটারে চলছে না, আপনি কি মনে করছেন? সরকার যখন নির্ধারণ করে তখন গ্যাসের দাম বৃদ্ধি থাকে না। যখন আমরা পরবর্তীতে গ্যাসের দাম বাড়াই তখন আমাদেরকে মাথায় টার্গেট নিয়ে বেরোতে হয় 2000 টাকা প্রতিদিন আমাকে ইনকাম করতে হবে। সেজন্য আমাকে সকাল থেকে 12 ঘন্টা আমি সময় পাই। এর মধ্যে আমাকে টার্গেট থাকতে হবে যে মালিকের ইনকাম, তারপরে গাড়ির ড্রাইভারের বেতন, জ্বালানি সব, তারপরে দৈনন্দিন খরচ সবকিছু মাথায় নিয়ে যখন আমি যখন সরকারের সাথে আলোচনা হয় তখন তাহলে আপনারা রাজি হন কি কারণে? সরকারের সাথে যখন আলোচনায় বসেন তখন আপনারা সেটাতে সম্মত হন কি কারণে? সরকার তো যখন গ্যাসের দাম বৃদ্ধি করে তখন মিটার ঠিক থাকে, মিটার লাগে না, মিটারের রেটটা ফিক্সড থাকে না। মিটারের যখন ফিক্সড হয় তখন আপনার সরকারের এরপরেই তো গ্যাসের রেটটা বাড়ায়। সেই জন্য আমাদের এটা নিয়ে একটা মানে একটা সমস্যা সৃষ্টি হয়। আনোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিকার, ধন্যবাদ সাথে থাকার জন্য।